যদি কাউকে প্রশ্ন করা হয় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কে ছিলেন, উত্তর আসবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা। জনমানসে দ্বারকানাথ ঠাকুরের পরিচয় এইটুকুতেই সীমাবদ্ধ। তবে এই পরিচয়ের বাইরেও এক বৃহত্তর পরিচয় আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের। তার প্রথম পরিচয় বাঙালি হিসাবে তো বটেই, তিনি হলেন প্রথম ভারতীয় বিজনেস টাইকুন, একজন সফল উদ্যোগপতি, বঙ্গীয় তথা ভারতীয় নবজাগরণের অন্যতম কাণ্ডারি। সমকালে তো নয়, বরং কয়েকশো বছর পার হয়ে গেলেও অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব যথাযথ সম্মান পায় না। সেই রকমই ইতিহাসে উপেক্ষিত এক ব্যক্তিত্ব হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ঐতিহাসিক মূল্যায়নের দুটি দিক আছে। প্রথমটি হলো ব্যক্তির অবদান এবং দ্বিতীয়টি হলো তৎকালীন সমাজের মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি। সমাজের দৃষ্টিভঙ্গি অনুকূল হলে কেউ কেউ যোগ্যতার তুলনায় অনেক বেশি স্বীকৃতি লাভ করে। অন্যদিকে সমাজের দৃষ্টিভঙ্গি প্রতিকূল হলে সেই ব্যক্তি হন ধিকৃত, উপেক্ষিত এবং বিস্মৃত। দ্বারকানাথ ঠাকুরের ঐতিহাসিক মূল্যায়নের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে। তার কর্মকাণ্ডের প্রতি তৎকালীন সমাজের দৃষ্টিভঙ্গি ছিল প্রতিকূল। আসলে চিন্তাভাবনায় দ্বারকানাথ তার সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিলেন। ইউরোপীয় ম্লেচ্ছদের সঙ্গে তার ওঠা বসা, খানাপিনা, কালাপানি পার হয়ে সুদূর ইংল্যান্ডে যাত্রা, এসব তার পরিবার বা তৎকালীন সমাজ কেউই ভালো চোখে দেখেনি। সমাজের বিচারে এতে তার জাত ধর্ম নষ্ট হয়েছে। সেই কারণেই ইতিহাস তার মূল্যায়ন করেছে একজন উড়নচণ্ডী, অপব্যয়ী, ভোগ বিলাসী জমিদার হিসাবে। দ্বারকানাথ অসামান্য বিদ্বান এবং বিদগ্ধ হওয়া সত্ত্বেও তাকে ঠিক পণ্ডিত বলা যায় না। তিনি ছিলেন ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন মানুষ। উদ্যোগপতি দ্বারকানাথ ছিলেন বাংলার নবজাগরণের এক সক্রিয় কর্মী। তিনি ভিন্ন পথে এবং নিজস্ব ভঙ্গিমায় গোটা ভারতবর্ষকে মধ্যযুগ থেকে আধুনিকতার পথে নিয়ে আসতে সারা জীবন চেষ্টা চালিয়ে গেছেন। ইংরেজদের দাসত্ব নয়, বরং তিনি চেয়েছিলেন ইংরেজদের সমকক্ষ হতে। আর ইংরেজদের সমকক্ষ হতে গেলে ব্যবসা বাণিজ্য ছাড়া আর কোনো উপায় নেই, এটা তিনি ভালোই বুঝেছিলেন। আর সেই কারণেই বহু রকমের ব্যবসা বাণিজ্য এবং শিল্পোদ্যোগের সঙ্গে দ্বারকানাথ নিজেকে যুক্ত করেছিলেন। একটা সময় ছিল যখন অর্থের দাপটে ইংরেজদের পদানত করে রেখেছিলেন তিনি, কারণ অর্থনৈতিক দিক দিয়ে অনেক সময় ইংরেজরা নির্ভরশীল ছিল দ্বারকানাথের উপর। নীলমণি ঠাকুরের দুই ছেলে, রামলোচন এবং রামমণি। রামলোচন নিঃসন্তান, রামমণির দুই স্ত্রী। প্রথম পক্ষের সন্তান দ্বারকানাথ এবং রাধানাথ, দ্বিতীয় পক্ষের সন্তান রমানাথ। দ্বারকানাথের জন্ম 1794 খ্রিস্টাব্দে। নিঃসন্তান রামলোচন উত্তরাধিকার রূপে দ্বারকানাথকে শাস্ত্রমতে দত্তক নিয়েছিলেন। দ্বারকানাথের দত্তক পিতা হলেন রামলোচন ঠাকুর এবং দত্তক মাতা হলেন অলকা সুন্দরী দেবী। দ্বারকানাথের প্রাথমিক পাঠ শুরু হয়েছিল পণ্ডিত এবং মৌলবীর কাছে। সে যুগে জমিদারি সামলাতে গেলে আরবি ভাষা ছিল গুরুত্বপূর্ণ। সেই কারণেই তার মৌলবীদের কাছে আরবি ভাষার পাঠ নেওয়া। তৎকালীন সামাজিক পরিস্থিতির বিচার করে রামলোচন বুঝলেন শুধুমাত্র পণ্ডিত মৌলবীর পাঠ যথেষ্ট নয়, ইংরাজি শিক্ষা অত্যন্ত জরুরি। ইংরাজি শিক্ষার জন্য রামলোচন দ্বারকানাথকে ভর্তি করে দিলেন চিতপুর রোডে শেরবন সাহেবের স্কুলে। সাহেবের প্রিয় ছাত্র ছিলেন দ্বারকানাথ। তবে সেখানে দ্বারকানাথ ছাত্র হিসাবে বিশাল সুনাম অর্জন করলেন তা নয়, তবে জীবনের মূল মন্ত্র উপলব্ধি করলেন ইংরেজ সাহেবের স্কুল থেকে। মাত্র 16 বছর বয়সেই জীবনে নেমে এলো বিপর্যয়। তবে এই বিপর্যয় দ্বারকানাথকে খুব অল্প বয়সেই পরিণত করে তোলে। আচমকাই মারা গেলেন রামলোচন ঠাকুর। মাত্র 16 বছর বয়সেই জমিদারির গুরু দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। রামলোচনের যে জমিদারি ছিল তার বার্ষিক আয় ছিল বছরে 30,000 টাকা। জমিদারির তুলনায় সেটা এমন কিছু বিশাল নয়। আবার সেই আমলে ওই টাকায় বেশ সচ্ছলভাবেই জীবন কাটানো যেত।
কিন্তু দ্বারকানাথের নজর ছিল আরও উঁচুতে। আরও বড় লক্ষ্য ছিল তার জীবনে। প্রজাদের কাছে দ্বারকানাথ ছিলেন দোর্দণ্ড প্রতাপ এবং কর্মচারীদের কাছে ছিলেন অত্যন্ত কড়া জমিদার। তরুণ জমিদার দ্বারকানাথ ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন। খুব অল্প বয়সেই দ্বারকানাথ বুঝলেন জমিদারি সামলাতে হলে জটিল আইন কানুন সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। ছুটে গেলেন ব্যারিস্টার রবার্ট কাটলার ফার্গুসনের কাছে। তার থেকে শিখলেন আইনের জটিল প্রক্রিয়া, আইনের প্রয়োগ, হিন্দু মুসলিম বিধানসহ আইনের নানা খুঁটিনাটি বিষয়। ক্রমেই দ্বারকানাথের পরিচিতি বাড়ল একজন আইনজ্ঞ হিসাবে। জমিদারি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার থেকে নিয়মিত পরামর্শ নিতেন সেই সময়ে বড় বড় এবং জাঁদরেল জমিদাররা। দ্বারকানাথ এইসব আইনি পরামর্শ বিনামূল্যে তো নয়ই, বরং মোটা টাকার বিনিময়ে দিতেন। এছাড়াও ফার্সি এবং আরবি ভাষায় লেখা আইনের কাগজপত্র ইংরাজি ভাষায় অনুবাদ করার জন্য মোটা অঙ্কের ফি নিতেন আইনজ্ঞ জমিদার দ্বারকানাথ ঠাকুর। জমিদারি এবং ওকালতি এই দুই জায়গা থেকেই বেশ মোটা অঙ্কের রোজগার করতে শুরু করলেন দ্বারকানাথ। এরপর তিনি মন দিলেন তার ব্যবসা বাড়ানোর দিকে। দ্বারকানাথ খুব অল্প সময়ের মধ্যেই বুঝেছিলেন যদি উন্নতি করতে হয় তবে শিল্পোন্নত ইউরোপীয় ব্রিটিশদের বাদ দিলে হবে না। তার কারণ ততদিনে ইউরোপ তথা ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয়ে গিয়েছে। আধুনিক যান্ত্রিক যুগের সূচনা হয়ে গিয়েছে সেখানে। অন্যদিকে ভারত তথা বাংলা তখনও পড়ে রয়েছে মধ্যযুগের অন্ধকার কুয়োর মধ্যে। তৎকালীন বঙ্গীয় সমাজ ব্যবস্থায় শিল্পোন্নত ব্রিটিশরা ছিল ম্লেচ্ছ, অচ্যুত। কেউ তাদের সংস্পর্শে এলে তার জাত ধর্ম নষ্ট হতো, তাকে সমাজচ্যুত করা হতো। এই ছিল সেই সময়ের বঙ্গীয় সমাজ ব্যবস্থা। দ্বারকানাথ তৎকালীন সমাজ ব্যবস্থার ঠিক উল্টো পথে হেঁটেছিলেন। ব্রিটিশদের বর্জন নয়, বরং তাদের সঙ্গে মিশে শিখেছিলেন পাশ্চাত্য আদব কায়দা, ব্যবসায় সফল হওয়ার কলাকৌশল। তৎকালীন সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে গেছেন নিজের অভীষ্ট পূরণের লক্ষ্যে। সমুদ্র ব্যবসা নিয়ে বরাবরই কৌতূহলী ছিলেন দ্বারকানাথ। 1821 খ্রিস্টাব্দে এক ইংরেজ ব্যবসায়ীর সঙ্গে অংশীদারিত্বে রিজলিউশন নামে একটি জাহাজে মৌরি, জায়ফল, আখের রস থেকে তৈরি রাম ইউরোপে রপ্তানি করতে শুরু করেন। মূলত কাঁচা রেশম, রেশমের থান, নীল, আফিম, চিনি, চা, নুন, চামড়া, কাঠ, সোডা প্রভৃতি ইউরোপে রপ্তানি করতে শুরু করেন দ্বারকানাথ। সেই সময় আমদানি রপ্তানির পুরোটাই হতো জাহাজে। সেই কারণে খিদিরপুরে দুই সাহেবের সঙ্গে যৌথভাবে ওয়াটার উইচ নামে একটি জাহাজ তৈরি করান দ্বারকানাথ। পণ্যবাহী বড় জাহাজগুলিকে যদি হুগলি নদী পর্যন্ত টেনে আনা যেত তাহলে জাহাজে মালপত্র লোডিং আনলোডিংয়ে সুবিধা হতো। এই কথা চিন্তা করে দ্বারকানাথ তৈরি করে ফেললেন ক্যালকাটা স্টিম টাগ অ্যাসোসিয়েশন নামে জাহাজ টানার ব্যবসা। দ্বারকানাথের বিভিন্ন রকম ব্যবসার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আলেকজান্ডার অ্যান্ড কোল কোম্পানির থেকে রানীগঞ্জের নারায়ণকুড়ি অঞ্চলে প্রায় 70,000 টাকায় কেনা কয়লা খনি। রানীগঞ্জ থেকে দামোদর নদের জলপথে কলকাতায় কয়লা সরবরাহ এবং সেখান থেকে কয়লা বিদেশে রপ্তানি। এর জন্য দ্বারকানাথ প্রতিষ্ঠা করলেন বেঙ্গল কোল কোম্পানি। ব্যবসায় নামার কয়েক বছরের মধ্যেই দ্বারকানাথ উপলব্ধি করেন এদেশে শিল্পোদ্যোগীদের আর্থিক নিরাপত্তার জন্য পাবলিক ব্যাংক থাকা অত্যন্ত আবশ্যক। সেই তাগিদেই 1828 খ্রিস্টাব্দে তৈরি হল ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের মূলধনের বেশিরভাগ অংশই এসেছিল দ্বারকানাথের আত্মীয় এবং পরিচিতদের কেনা শেয়ার থেকে। অনেক ঐতিহাসিক এবং লেখকের মত অনুসারে দ্বারকানাথ ইউনিয়ন ব্যাংকের গুরুত্বপূর্ণ পদগুলিতে তার পছন্দের লোক বসিয়েছিলেন। কথাটি অবশ্য সত্য। তবে দ্বারকানাথের এই কাজের পেছনে একটি কারণ ছিল। তা হলো সেই সময় গোটা ভারতের সব কিছুই ছিল ব্রিটিশদের অধীনস্থ। এমন একটি সময় দ্বারকানাথ চেয়েছিলেন ইউনিয়ন ব্যাংক ব্রিটিশদের অধীনে নয়, বরং তার নিয়ন্ত্রণে থাকুক। সেই কারণেই বলা যেতে পারে তিনি স্বজন পোষণের রাস্তায় হেঁটেছিলেন। দ্বারকানাথের বহু ব্যবসার মধ্যে একটি ছিল নীলের ব্যবসা।
সেই সময় নীল চাষ নিয়ে কৃষকদের আপত্তি, ইংরেজদের নির্মম অত্যাচার, জোর করে গরিব কৃষকদের নীল চাষে বাধ্য করা, নীল বিদ্রোহ, এই বিষয়ে আমরা প্রায় সকলেই কম বেশি জানি। এখন প্রশ্ন হলো, নীল চাষ আমাদের গরিব কৃষকদের স্বার্থবিরোধী হওয়া সত্ত্বেও দ্বারকানাথ কেন নীল চাষে যুক্ত হলেন? দেখুন, আমি আগেই বলেছি দ্বারকানাথ ছিলেন একটু ভিন্ন চিন্তাধারার মানুষ। সেই সময় নীল ব্যবসা ছিল অত্যন্ত লাভজনক এবং এই ব্যবসায় একচেটিয়া ছিল ইংরেজরা। এই ব্যবসায় লাভের পুরো টাকাটাই চলে যেত ইংল্যান্ডে। আর কোনো কৃষক যদি নীল চাষে আপত্তি জানাতো তবে তাকে জোর করে নীল চাষে বাধ্য করানো হতো। নীল চাষ থেকে রেহাই ছিল না কারোর। তাই দ্বারকানাথ নীল চাষে যুক্ত হয়ে ইংরেজদের একচেটিয়া ব্যবসায় ভাগ বসিয়েছিলেন। নীল চাষের লাভের টাকা তিনি বিদেশ থেকে ফিরিয়ে আনতেন এবং সেই টাকা অন্য জনহিতকর কাজে ব্যয় করতেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে যা কিছু আধুনিক, দ্বারকানাথ বরাবর তার সঙ্গে থেকেছেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময় তিনি 10,000 টাকার বেশি দান করেছিলেন বলে শোনা যায়। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় তিনি অকাতরে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরেও কলেজের উন্নয়নের জন্য নিয়মিত তিনি মোটা অঙ্কের চাঁদা দিতেন। গরিব মেধাবী ছাত্রদের উৎসাহ দেবার জন্য তাদের নিয়মিত আর্থিক পুরস্কারের ব্যবস্থা করেছিলেন। দ্বিতীয় তথা শেষবার ইংল্যান্ড যাত্রার সময় তার সঙ্গে ছিলেন চিকিৎসা বিজ্ঞানের 4 জন কৃতী ছাত্র: ভোলানাথ বসু, সূর্যকান্ত চক্রবর্তী, দ্বারকানাথ বসু এবং গোপাল শীল। এই 4 জন চিকিৎসা বিজ্ঞানের ছাত্রকে দ্বারকানাথ সম্পূর্ণ তার নিজের খরচে ইংল্যান্ড নিয়ে যান আধুনিক শল্য চিকিৎসায় প্রশিক্ষণের জন্য, যাতে তারা আধুনিক শল্য চিকিৎসায় পারদর্শী হয়ে ওঠে। এছাড়াও দ্বারকানাথ আরও অনেক সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। যেমন ইয়ং বেঙ্গল মুভমেন্টকে যথাসাধ্য সহায়তা প্রদান করেছেন, ব্রাহ্মধর্ম প্রচারে অকাতরে অর্থ সাহায্য করেছেন, রাজা রামমোহন দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার, নারী মুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, সংবাদপত্র প্রতিষ্ঠা এবং তার উন্নয়নে অকাতরে সাহায্য করেছেন। বেঙ্গল হেরাল্ড, বেঙ্গল হরকরা, ইন্ডিয়া গেজেট, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত সংবাদ কৌমুদী প্রভৃতি সংবাদপত্রের পৃষ্ঠপোষকতা করেছেন। দ্বারকানাথের চরিত্র ছিল ভিন্ন প্রকৃতির। ধর্মকর্মেও তিনি প্রয়োজন মতো দান করেছেন, কিন্তু তিনি কখনোই ধর্মান্ধ ছিলেন না। সেই সময় বড়লোক জমিদারদের একটা রেওয়াজ ছিল, পিতা বা মাতার শ্রাদ্ধে লাখ লাখ টাকা, যা আজকের হিসাবে কোটি টাকা খরচ করা, যার প্রধান উদ্দেশ্য ছিল দেখনদারি। দ্বারকানাথ তার মায়ের শ্রাদ্ধে দেদার টাকা না উড়িয়ে লক্ষাধিক টাকা দান করেছিলেন অন্ধ মানুষদের সাহায্যের জন্য এবং একই সঙ্গে প্রায় 50,000 কাঙালি ভোজনের ব্যবস্থাও করেছিলেন। এই রকমই একেবারে ভিন্ন চরিত্রের মানুষ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আবার অন্যদিকে দ্বারকানাথের যে কিছু চারিত্রিক ত্রুটি ছিল তাও অস্বীকার করার কোনো উপায় নেই। তবে তার দোষের বিচার করতে গিয়ে তার গুণগুলি অবজ্ঞা করাও উচিত নয়।